নার্স গিয়ে দৌড়ে বলে ডক্টরকে যে স্যার আপনি যে পেশেন্টকে যে বলছেন যে লাঞ্চের পর দেখবেন ওনার তো বেবি আছে। পরে বলতেছে যে কি ব্যাপার, আমি তো আলট্রাসোনোগ্রাফ করলাম, ওনার তো কোনো সমস্যাই দেখলাম না, আর একটা বেবি থাকবে ওটা কি দেখা যাবে না? পরে তো সবাই একটা কৌতূহল ভাবে সবাই আসলো এটা দেখার জন্য। ওর তো মানে শারীরিক গঠনভাবেও কিছু বোঝা যাইতেছে না, তারপর তেমন তার চলাফেরার কোনো ভঙ্গিতেও তাকে বোঝা যাইতেছে না, কিন্তু কি বেবি হবে। পরে বলতেছে কি যে আচ্ছা আপনি বাসায় চলে যান, মানে এই নিয়ে তাকে 3বার মৃত্যু ঘোষণা করা হয়। পরে তারা বুঝতে পারছে যে হয়তো এটা কোনো খারাপ একটা কোনো কিছুর হয়তো আছে কি না। পরে একটা কবিরাজ দেখানো হয়, পরে কবিরাজ কাছে সব কিছু বলা হয় আগের থেকে যে তার বাবা এভাবে তার বাবাকে মারছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার বিয়ান মানে মেয়ের শাশুড়ি। আচ্ছা তো উনি তো খুবই স্মার্ট, এক সময় সে নার্স ছিল। আচ্ছা তো আমি ওনাদের বাড়িতে যাওয়ার পরে এখন সে একটু লজ্জাবোধ করতেছে, বলতেছে যে আমি বলতেছে আপনি এত স্মার্ট, আমি তো একটু মানে গুজো টাইপের। পরে বলতেছি যে না আপা, এটা সবই আল্লাহর ইচ্ছা, কার কখন কি হয় তো সেটা তো আর বলা যায় না। তারপরে আমার ওই বিয়ান মানে আমার সাথে মানে তখন এই ঘটনাগুলো বলার মানে প্রথম হচ্ছে যে আমার বিয়ানের যে আব্বা উনি একদিন অনেক রাতে আসে দোকান থেকে বাসায় আসার সময়। তো ওনাদের বাড়িটা হচ্ছে বাগান বাড়ি, তো অনেক গাছগাছালি এর মধ্যে দিয়ে যেতে হয়। তো একটা তাল গাছ থেকে নাকি একটা তাল পড়ছিল, তো ওটা মানে আমার যে আঙ্কেলই হয়, মানে আমার বিয়ানের আব্বা যেহেতু আমার আঙ্কেল, তো আঙ্কেলের উপর নাকি পড়ে, তো সেটা বুঝতে পারেনি। তখন সে এরকমভাবে অসুস্থ হয়, তো মানে সে গাছের নিচে তলায় বসে সে মানে কিভাবে মানে ক্যাগলাইতেছে, কথা বলতে পারতেছে না, মানে কিরকম করতেছে। তো অনেক রাত যখন হয়ে যায় সবাই ভাবতেছে কি ব্যাপার এখনো আসে না। তো ওনারা যখন বের হয় টর্চ লাইট দিয়ে দেখে কি সে গাছের নিচে পড়ে মানে সে ইয়ে করতেছে। পরে ওনাকে বাসায় নিয়ে আসে, তো আনার পর ডক্টর দেখায় তাকে কিছু মেডিসিন দিয়ে তাকে সুস্থ করে। তো তারপরের দিন সে আবার একই অবস্থা, তারপরের দিন একটা গাছের ঢাল ভেঙে ওনার উপর পড়ে। তো ওইটা পড়ার পরে সে বুকে অনেক আঘাত পায়। তো আঘাত পাওয়ার পরে তার মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে আবার তারপরের দিন আবার এরকম ডক্টরের কাছে নিয়ে যায়, ওখানে ট্রিটমেন্ট করানো হয়। কিন্তু তার দ্বিতীয় দিন পরে মানে সে আঙ্কেলটা মারা যায়। তো আঙ্কেলটা মারা যাওয়ার পরে তার কিছুদিন পরে আবার তার আমার যে বিয়ান ওনার ভাইকে আবার এরকম অ্যাটাক করে। তো অ্যাটাক করার পর ওনাকেও বিভিন্নভাবে এরকম আহত করে। তো করার পরে এক সময় ওই আমার ওই বিয়ানের সেই ভাইটাও মারা যান। তো যাওয়ার পরে এখন আমার বিয়ান একদিন কি করছে, সে বিয়ের আগের ঘটনা এটা। তো সে মানে মুখ ধোয়ার জন্য পুকুর পাড়ে গেছে, তাদের পুকুরটা আবার ঘাট বাঁধানো। তো যাওয়ার সাথে সাথে মানে কোনো বৃষ্টি বাদল না, কোনো প্যাক কাদা কিছুই না, হ্যাঁ সে পিছলিভাবে পড়ে সে ইয়াতে চলে গেছে একেবারে পুকুরের মাঝখানে। সে পুকুরের মাঝখানে গিয়ে পড়ে হাঁপুটুপু খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এমন সময় পুকুরের পাশে দিয়ে এক লোক যাচ্ছিল, দেখে যে এরকম অবস্থা। তো আমার বিয়ানকে উঠায় আনে তারপরে হসপিটালে নিয়ে ডক্টর দেখে সুস্থ করে। তো সুস্থ করার পরে দেখে যে উনি ধীরে ধীরে মানে একটু অসুস্থ হয়ে যেতেছে। আমার বিয়ানটা অনেক খুব সুন্দর, তো মানে অনেক অসুস্থ হয়ে যেতেছে। পরে এক কবিরাজের কাছে নিয়ে যায় যে কি ব্যাপার এরকম হইতেছে ওনাদের ফ্যামিলির সাথে এরকম হইতেছে, একের পর এক এরকম ঘটনা, আসলে তো কোনো কিছু একটা হইতেছে, কারণ এইভাবে তো আর বসে থাকা যায় না। পরে এক মানে কবিরাজের কাছে গিয়ে মানে এক তদবির করে। তো তদবির করার পর তখন থেকে মানে আমার বিয়ানটা একটু সুস্থ হয়, কিন্তু তার উপর সেই নজরটা থেকেই যায়। সেটা দেখা যায় যে আমার যে মেয়ে জামাই, ওনার পরে একটা মেয়ে হয়েছে। তো ওনার যে মেয়েটা যে হবে, মেয়েটা যেদিন হবে তার জাস্ট 3 দিন কি 4 দিন আগের ঘটনা এটা। তো একটা মানুষ যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন তার ঠিক শারীরিক গঠন দেখলে বোঝা যায়, বা তার খাবারে চলাফেরা সব কিছুতে আকারে ভঙ্গিতে বোঝা যায়। কিন্তু আমার বিয়ানটা এরকম ছিল মানে সে নিজেও বুঝতে পারছিল না যে সে যে মানে প্রেগনেন্ট অবস্থায় আছে। তো তার যখন খুব পেইন হচ্ছিল হসপিটালে নিয়ে গেছে। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর তার মানে কি বলে যে আলট্রাসোনোগ্রাফ যে করে এগুলা, তো
তো করতেছে, মানে এটার মধ্যে তার কোনো কিছুই আসতেছে না, মানে তার পেটে যে কি সমস্যা বা এরকম একটা বেবি আছে মানে সেটাও আসতেছে না। পরে ডক্টর বলতেছে যে আর এটা হচ্ছে আপনার যশোর খুলনা এলাকায় ওই হসপিটালটা, আর আমার বিয়ানের বাড়ি হচ্ছে সাতক্ষীরা, যশোর সাতক্ষীরা। পরে যখন ওই খুলনা হসপিটালে ওইখানে আবার আমার বিয়ান নার্স ছিল, যেহেতু অনেক ডক্টর পরিচিত ছিল, তো ওইখানে নিয়ে যাওয়ার পরে এখন বলতেছে কি ব্যাপার, তোমার তো মানে কিছুই তো সমস্যা দেখা যাইতেছে না, তো তোমার কেন এরকম মানে পেন হচ্ছে। পরে বলতেছে যে আচ্ছা আপনারা দেখেন, তখন আবার লাঞ্চ টাইম, তো ডক্টররা বলছে কি আচ্ছা ঠিক আছে তুমি কিছুক্ষণ ওয়েট করো, তো আমরা লাঞ্চের পর আবার দেখি। পরে এর মধ্যে এক নার্স আবার মানে বসা ছিল আমার বিয়ানের সাথে, যেহেতু আমার বিয়ান আগে নার্স ছিল ওইখানে আরও পরিচিত আছে, তো ওনারা কথাবার্তা বলতেছে। তো এরকম সময় তার পেটের মধ্যে মানে কেমন নড়াচড়া দিয়ে উঠছে, তো নড়াচড়ার পরে ওই যে আর একটা নার্স ছিল, ওই নার্স বলতেছে কি ব্যাপার আপু তোমার যে পেটে এরকম নড়াচড়া করতেছে। পরে বলতেছে হ্যাঁ দেখো না আমার কি হয়েছে আমি তো বুঝতেছি না। পরে নার্স গিয়ে দৌড়ে বলে ডক্টরকে যে স্যার আপনি যে পেশেন্টকে যে বলছেন যে লাঞ্চের পর দেখবেন ওনার তো বেবি আছে। পরে বলতেছে যে কি ব্যাপার, আমি তো আলট্রাসোনোগ্রাফ করলাম ওনার তো কোনো সমস্যাই দেখলাম না, আর একটা বেবি থাকবে ওটা কি দেখা যাবে না। পরে তো সবাই একটা কৌতূহল ভাবে সবাই আসলো এটা দেখার জন্য। পরে দেখে কি যে হ্যাঁ মানে সে প্র্যাকটিক্যালি মানে দেখা যেতেছে। পরে আবার সেই করলো, এই আলট্রাসোনোগ্রাফ করলো, কিন্তু আলট্রাসোনোগ্রাফে ওটা আসেই না, মানে বাচ্চাটা কোন পজিশনে আছে বা কেমন কি ওটা কিছুতেই আসে না। তো না আসার কারণে এখন তারা মানে চিন্তিত অবস্থায় আছে যে এই লাইফের এই ফার্স্ট হয়তো এরকম একটা মানে পেশেন্ট আমরা পাইলাম যে প্রেগনেন্সি অবস্থায়, অথচ মানে কিছুই আসতেছে না, ব্যাপার কি। তো এইটা নিয়ে তারা মানে ডাক্তার সবাই একটা টিম বসলো। তো বসার পর এখন বলতেছে যে আপনার হাজবেন্ডকে খবর দেন, ওনার কাছ থেকে আমরা কিছু পারমিশন নেই, যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে। আর এখন যেহেতু সে বুঝতেই পারতেছে না, কারণ যেহেতু একটা বেবি যখন মানে ডেলিভারির সময় হয় তখন ডক্টররা দেখেই কিন্তু এটা তখন হয়তো কি সিজার করবে কিংবা নর্মাল হবে ওটা ভাবে, কিন্তু তার কিছুই বুঝতে পারতেছে না, তারা আন্তাজে মানে কি মানে ট্রিটমেন্ট করবে। এজন্য ওনার হাজবেন্ডকে খবর দেয়, মানে আমার বিআইকে খবর দেয়। তো আমার বিআই যায়, গিয়ে ওইখানে মানে হাসি অবস্থায় বলতেছে যে কি বেবি হবে, মানে ওর তো মানে শারীরিক গঠনভাবেও কিছু বোঝা যাইতেছে না, তারপর তেমন তার চলাফেরার কোনো ভঙ্গিতেও তাকে বোঝা যাইতেছে না, কিন্তু কি বেবি হবে। পরে বলতেছে কি যে আচ্ছা আপনি বাসায় চলে যান। পরে কিছু ট্রিটমেন্ট দেয়, দেওয়ার পরে বাসায় চলে আসে। তো বাসায় চলে আসলে তারপরের দিনও সেই একই অবস্থা, তারপরের দিন আবার হসপিটালে আসে। তো এরকম করে 3-4 দিন এরকম মানে পার হয়ে যায়, কিন্তু দিন দিন আমার যে বিয়ানটা মানে অনেক অসুস্থ হয়ে যেতেছে। পরে বলতেছে কি যে আপনি এক কাজ করেন, যে নার্স বাসায় দিয়ে দেই, আপনার যখন যদি কোনো বেশি সমস্যা দেখেন তখন নার্স আপনাকে নিয়ে আসবে। পরে বলতেছে কি আচ্ছা। তো 2 দিন পার হওয়ার পরে সে বাসায় একটা বেবি মানে হয়। তো হওয়ার পরে মাশাআল্লাহ বেবিটা খুব সুন্দর হয়, কিন্তু তার মানে ওজন মানে অনেক কম, মানে খুব শুকনো ছোট একটা বেবি হয়। তো হওয়ার পর তখন বলতেছে কি যে বেবিটা আর নেই, বেবিটা মারা গেছে। তখন সবাই বলতেছে যে একটা ছেলের পর একটা মেয়ে হইলো, এখন মেয়েটা মারা গেল। তো এটা বলতেছে এখন সবাই মানে খুব দুশ্চিন্তভাবে মানে সবাই এটা ভাবতেছে যে এতদিন যাবত হয়তো বেবি কনসেপ্ট করছে কেউই বুঝে নাই, আবার এখন একটা যেহেতু এত সুন্দর একটা বেবি হয়েছে, এখন আবার এই যে বেবিটা আর নেই মারা গেল, মানে এটা নিয়ে সবাই খুব মানে দুঃখ প্রকাশ করতেছে। তো এর মনে হয় আধা ঘন্টা পরে আবার সে মানে নিঃশ্বাস নেয়, নড়াচড়া দিয়ে ওঠে, নিঃশ্বাস নেয়। তখন সবাই বলে যে না ভালোই হয়েছে, তো আল্লাহ পাক এখন আবার ওকে জীবিত করে দিছে, ভালো হয়েছে। তো এরকমভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে মনে হয় মানে 17 দিন পর্যন্ত এর মধ্যে ওই বাচ্চাটা তার কোনো প্রস্রাব পায়খানা কোনো কিছুই হয় না। তো না হওয়ার কারণে তখন এই বিয়ান করে কি আবার 17 দিনের মাথায় আবার ওই মেয়েটাকে নিয়ে যায় হসপিটালে, গিয়ে বলে যে স্যার 17 দিন হয়ে গেল, ও তো প্রস্রাব পায়খানা কিছুই করতেছে না, এখন কি করব বলেন। পরে বলতেছে কি যে কি করবা। পরে একটা ওষুধ দিল, যে বলতেছে এটা খাওয়ানোর পর ওর যে পেটে যত গ্যাস আছে, ময়লা আবর্জনা আছে ওটা বের হয়ে যাবে,
কোনো টেনশন নিবা না। তো এইখানে একটা মানে দেখার বিষয় যে একজন মানুষ সে কতটুক সময় নিয়ে তার মানে প্রস্রাব করতে পারে, অথচ ওই 17 দিনের ওই বাচ্চাটা প্রায় 2 ঘন্টা যাবৎ সে প্রস্রাব করছে। মানে এইটা নিয়ে সবাই একটা কৌতূহল যে কি ব্যাপার, এরকম কি কখনো হয় যে 2 ঘন্টা যাবৎ এইভাবে একটা মানে মানে এটা নিয়ে তারা আবার ডক্টরের কাছে যায় যে স্যার ও তো মানে 2 ঘন্টা যাবৎ এরকম করছে, এখন কি করা যেতে পারে। তখন এই বাচ্চাটা মানে এতই অসুস্থ হয়ে পড়ে, মানে নিঃশ্বাস মানে তার নেওয়ার মতো না। সে তখনই মানে অনেক ছোট, একেবারে কম ওজনে মানে জন্ম নেয়। তো তারপরে তার 2 দিন পরে সে আবার সেই মৃত্যুর মতো, তার নড়াচড়া নাই, মানে হাত পা কোনো নড়াচড়াই নাই, শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে গেছে। তো তখন আবার ডক্টরের কাছে যাই, গিয়ে বলে কি যে বাচ্চাটা তো মারা গেছে। তো এরকম করতে করতে মানে এখন সবাই আসে, একজনে হয় কি মানে একটা ফ্যামিলির মধ্যে একজন মারা গেলে হয়তো আত্মীয় স্বজন দূরে থাকলে মানে সবাইকে খবর দেওয়া হয়, সবাই আসে। তো ওরকম ওই সময়টা ওয়েট করতে 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 তখন এই বাচ্চাটা আবার জীবিত হয়ে যায়। মানে এই নিয়ে তাকে 3 বার মৃত্যু ঘোষণা করা হয়। পরে তারা বুঝতে পারছে যে হয়তো এটা কোনো খারাপ একটা কোনো কিছুর হয়তো আছে কি না। পরে একটা কবিরাজ দেখানো হয়, পরে কবিরাজ কাছে সব কিছু বলা হয় আগের থেকে, যে তার বাবা এভাবে তার বাবাকে মারছে, তারপরে আমার বিয়ান যে ওই যে পুকুরে যে ফালাই দিছিল, তারপর থেকে যে পিঠের যে মেরুদণ্ডটা অনেক সমস্যা, এখন সে একটু গুজো হয়ে হাঁটে আর কি। তো এই সমস্যাগুলা তখন এই কবিরাজকে বলা হয়। তো বলা হওয়ার পরে তখন কবিরাজ একটা তদবির দেয়, তদবির দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ এখন মেয়ে ভালো আছে, সুন্দর আছে, জীবিত আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।